বন্ধুরা, গত পর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট তার রিজুমি তৈরি করবে। আর এই পর্বে আমরা দেখব যে একজন এক্সপিরিয়েন্সড মানুষ, যার কিনা বছরের পর বছর জব করার এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সড মানুষটা তার রিজুমির ফরম্যাটটা আসলে কীরকম হবে। আবার আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে ফরম্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ ইউর কন্টেন্ট। তোমার যদি যথাযথ পরিমাণের কন্টেন্ট থাকে তাহলে সেই কন্টেন্টকে তুমি আসলে যে ফরম্যাটেই শেপ আপ করো না কেন, ইট উইল লুক এক্সিলেন্ট। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে একজন এক্সপিরিয়েন্সড মানুষের রিজুমিতে কী কী জিনিস থাকবে। তোমরা যদি আগের ফরম্যাটটা তোমরা যদি ডাউনলোড করে থাকো বা একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা ছবিটা যদি তোমরা দেখে থাকো, ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, তাহলে তোমরা দেখবা যে এই যে পার্সোনাল ইনফরমেশন পর্যন্ত আলটিমেটলি জিনিসগুলো কিন্তু একই। তাহলে এখানে বাড়তি অ্যাড হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে ক্যারিয়ার সামারি। তোমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছো তারা অনেক সময় একটা ভুল করো, তারা ক্যারিয়ার সামারি লিখে বসো। সামারি কাকে বলে? সামারি হচ্ছে একটা অনেক বড় জিনিস, সেটার একটা সংক্ষিপ্ত ফর্ম। তার মানে তোমার ক্যারিয়ার অনেক বড় হয়ে গেছে, এখন সেই ক্যারিয়ারকে তুমি শর্টে লিখবা ক্যারিয়ার সামারি। বাট বিইং এ ফ্রেশ গ্র্যাজুয়েট ভাইয়া, তোমার তো ক্যারিয়ার শুরুই হয় নাই এখনও। সো তোমার যদি ক্যারিয়ার শুরুই না হয়ে থাকে তাহলে তো আলটিমেটলি তোমার ক্যারিয়ার সামারি হবে না। ক্যারিয়ার সামারি হবে শুধুমাত্র তাদের জন্য যাদের এক্সপিরিয়েন্স মিনিমাম 10 বছরের উপরে। যখনই তোমার এক্সপিরিয়েন্স 10 বছরের উপরে হবে, 10 বছরের উপরে হবে, তখন তোমার এক্সপিরিয়েন্স কি অনেক বেশি। সো অনেক বেশি এক্সপিরিয়েন্সকে তোমার কি করতে হবে, তখন তোমাকে একটা ক্যারিয়ার সামারি লিখতে হবে। এরপর 1 থেকে আরম্ভ করে 9 পর্যন্ত বাকি জিনিসগুলো কিন্তু তোমার একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের রিজুমিতে যা যা জিনিসপত্র ছিল, একজন এক্সপিরিয়েন্সড মানুষের রিজুমিতেও কিন্তু প্রায় ওই একই জিনিসগুলোই থাকবে। এরপরে আসে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এবং এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটাই একটা এক্সপিরিয়েন্সড মানুষের রিজুমিতে বাড়তি যোগ করতে হয়। এবং প্রত্যেকে খেয়াল করবেন আপনারা যে এক্সপিরিয়েন্স যখন লিখবেন, প্রত্যেকটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাকে লিখতে হবে লিফো মেথডে। লিফো মেথড মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। এটা আবার কীরকম আপনাদেরকে হয়তো আগেও বলেছিলাম, তারপরে আমি আবারও বলছি। সেটা হচ্ছে গিয়ে যে আপনি এই মুহূর্তে যে জবটা করছেন সেইটা আসবে সবার আগে, এর আগে যে জবটা করেছেন সেটা আসবে তারপরে, আর একেবারে শুরুর দিকে যে জবটা করেছেন সেটা আসবে সবার শেষে। এর মানে হচ্ছে বর্তমানটাকে, প্রেজেন্টটাকে সবার আগে দিবেন, এভাবে আস্তে 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 পেছনের দিকে যাবেন। সেটাকেই বলা হয় হচ্ছে লিফো মেথড। যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কম, 3 থেকে 5 বছরের মধ্যে বা 6-7 বছরের মধ্যে, তারা তাদের জব ডেসক্রিপশন লিখবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের মধ্যে জব ডেসক্রিপশন লিখবেন। যাদের এক্সপিরিয়েন্স বেশি তারা লিখবেন অ্যাচিভমেন্ট। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং অ্যাচিভমেন্ট কীভাবে লিখতে হয় এই জিনিসগুলো আমরা আবার সামনের ভিডিওতে আলোচনা করব। আপনার যখন ডে বাই ডে এক্সপিরিয়েন্স বেড়ে যেতে থাকবে, তখন কিন্তু আপনার আর পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলো কিন্তু আপনার একজন এক্সপিরিয়েন্সড মানুষের রিজুমিতে ওরকম প্রয়োজন না। একজন এক্সপিরিয়েন্সড মানুষের রিজুমিতে সিজিপিএ তেমন একটা কোনো ফ্যাক্টর না। যার জব করা হয়েছে তার ওই পার্টিকুলার সাবজেক্ট নলেজটা আছে কি না, এবং ওই সাবজেক্ট নলেজ দিয়ে সে তার অর্গানাইজেশনকে কিভাবে কন্ট্রিবিউট করেছে, এটাই হচ্ছে একজন এক্সপিরিয়েন্সড মানুষের রিজুমির মূল বিষয়। হাউ ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড ইন ইউর কোম্পানি। একটা রিজুমি দেখে যেন আপনাকে একজন নিয়োগকর্তা যেন বুঝতে পারে যে কেন আপনাকে তার ইন্টারভিউর জন্য কল করা উচিত। আর আরেকটা জিনিস যেটা লাস্টে গিয়ে যারা এক্সপিরিয়েন্স, তাদের জন্য বলি, যাদের এক্সপিরিয়েন্স 2 থেকে 5 বছরের মধ্যে, তারা লাস্টে এক রেফারেন্স রাখতে পারেন। সেক্ষেত্রে ফ্রেশারের রেফারেন্স আর এই রেফারেন্সে একটু পার্থক্য হবে। রেফারেন্সিংয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখা দরকার যে আমরা যেন আমাদের কোনো আত্মীয় স্বজনকে রেফারেন্স না রাখি। যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তারা রেফারেন্স রাখবে তাদের একজন ইউনিভার্সিটি টিচারকে এবং তাদের ইউনিভার্সিটির কোনো একজন সিনিয়র ভাইকে। আর যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে 3 থেকে 5 বছরের, তারা তাদের ইউনিভার্সিটির টিচারের পক্ষে কিন্তু আসলে প্রত্যেক বছরের এত স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে, তাদের পক্ষে কিন্তু বাই নেম এভাবে তোমাকে রিকল করা সম্ভব না। সো ইন দ্যাট কেস তোমরা তোমাদের ইউনিভার্সিটি টিচারের যে রেফারেন্সটা ছিল ওইটা রিজুমি থেকে সরিয়ে দিবা। সরিয়ে দিয়ে তোমরা ওখানে আরেকজন তোমার কলিগ, তোমার পিয়ার্স, তোমার সাবঅর্ডিনেট অথবা তোমার সিনিয়র যে কোনো একজনকে তোমরা রেফারেন্স হিসেবে রাখতে পারো। রিজুমি রাইটিংয়ের ক্ষেত্রে
তুমি যদি রিজুমি লেখো সেটাও ভালো, তুমি যদি প্রফেশনাল রাইটারকে দিয়ে লেখাও সেটাও তোমার নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু রিজুমি রাইটিংয়ের ক্ষেত্রে আসলে কোনো সিক্রেট নাই, এভরিথিং ইজ মানে আউট, প্রশ্ন আউট করে দেওয়ার মতো এরকম ফরম্যাট টরম্যাট সব কিছু আউট করে দেওয়া। কিন্তু আলটিমেটলি ব্যাপার কিন্তু ফরম্যাটে না, ব্যাপার হচ্ছে কন্টেন্টে। তোমার যদি এই প্রত্যেকটা কন্টেন্ট যদি তোমার রেডি থাকে, তাহলে এই কন্টেন্টগুলো যদি তোমার থাকে, তোমার যদি অ্যাচিভমেন্ট থাকে, তাহলে সব কন্টেন্টগুলোকে তুমি যে ফরম্যাটেই তোলো না কেন, যেভাবেই তোলো না কেন, সুন্দরভাবে সাবলীলভাবে গ্রামার এরর অ্যাভয়েড করে, স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করে তুমি যখনই এটাকে প্রেজেন্ট করবা, তখনই তোমার এটা একটা ইউনিক রিজুমি হয়ে যাবে। থ্যাংক ইউ।